ড্রামার শুরুতেই ফিমেল লিড জিয়াং শাওকে দেখানো হয়, যেখানে হসপিটালে জোর করে কয়েকজনে জিয়াং শাওয়ের চেক আপ করায়। তারা জানতে পারে জিয়াং শাও প্রেগনেন্ট। এখানে বাকি নার্সরা গসিপ করতে থাকে, এই মেয়েটা তো দেখছি অনেক বেশি খারাপ, না জানি বাইরে কোন ছেলের সাথে রাত কাটিয়েছে আর এখন প্রেগনেন্ট। তোমাদেরকে বলে রাখি, জিয়াং শাও একটা হসপিটালে নার্সিং এর জব করে। এই সময় ভিতরে তাদের হেড নার্স লিন আসে। জিয়াং শাও ওনাকে কিছু বলবে এর আগে লিন অনেকটাই বেশি জোরে জিয়াং শাওকে থাপ্পড় মারে আর বলে, তুমি এরকম কাজ করে আমাদের সামনে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারো। জিয়াং শাও তার পাস্টের কথা মনে করে। একদিন কাজ শেষে লিন বলে জিয়াং শাওকে, আমি তো জানি তোমার টাকার অনেক বেশি প্রয়োজন, আর তুমি যদি হসপিটালে কাজ করার পরও বাইরে কাজ করতে চাও তাহলে আজ আমি তোমাকে একটা জায়গায় পাঠাতে পারি। আর ও যেহেতু নার্সের জব করে তাই ওকে দেখা যায় একটা ক্লাবে পাঠায়। জিয়াং শাও টাকার জন্য ওখানে এসেছে, বাট এখানে আসার পর মেয়েদের ড্রেস আপ দেখে ওর কাছে একটু অদ্ভুত লাগে আর বলে, এটা কেমন জায়গা যেখানে কিনা মেয়েরা এরকম নার্সিং ড্রেস পরে এসেছে, আমার কাছে কিছু ঠিক মনে হচ্ছে না। ক্লাবের প্রাইভেট রুমে মিস্টার গুকে দেখি, যিনি কিনা মেয়েদেরকে একদমই সহ্য করতে পারে না, আর ওনার গ্র্যান্ডমা চায় যেন তাড়াতাড়ি তাদের ফ্যামিলিতে কোনো ছোট বেবি আসে। এই জন্য আজ তো প্ল্যান করে হেল্পারকে দিয়ে মিস্টার গুকে এখানে ড্রিঙ্ক করিয়ে দেয়, যেটার ভিতরে ড্রাগস মেশানো আছে। হেল্পার যখন বুঝতে পারে মিস্টার গু এখন ড্রাগ অবস্থায় আছে, একটা ইশারা দেওয়ার সাথে সাথেই বাহিরে গ্র্যান্ডমার পাঠানো সব মেয়েরা হুমড়ি খেয়ে ভিতরে আসে। তারা মিস্টার গু এর সাথে ফ্লার্টিং করার চেষ্টা করে, বাট মিস্টার গু এতটাই বেশি রেগে যায়, ভিতরে সবকিছু ভাঙচুর করতে থাকে। মেয়েরা ভয় পেয়ে পালাতে শুরু করে। এই সময় বাহিরে জিয়াংশু দাঁড়িয়ে আছে, কোনো কিছু বোঝে ওঠার আগেই কয়েকটা মেয়ে ওকে জোরে ধাক্কা দেয়, এতে জিয়াংশুর গলাতে থাকা ছোট্ট একটা লকেট নিচে পড়ে যায়। জিয়াংশু ওইটা ওঠানোর চেষ্টা করবে, বাট তখনই বাহিরে আসে মিস্টার গু। জিয়াংশুকে দেখে হঠাৎ করে গু জিয়াংশুর উপরে ঝাঁপিয়ে পড়ে, আর জিয়াংশু মনে মনে বলে, এখানে নার্সের কি দরকার, এনার তো অন্য কিছু দরকার আছে। মিস্টার গু বলে, বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে, আমার গ্র্যান্ডমা না আমার হেল্পার, বলো কে তোমাকে পাঠিয়েছে। তখন জিয়াংশু বলে, আমাকে এখানে কেউ পাঠায়নি, বরং আমি তো এখানে শুধু নার্সের কাজ করার জন্য এসেছি। এইটা শোনার পর মিস্টার গু বলে, তাহলে তুমি যেতে পারো। জিয়াংশু তো যেন হাফ ছেড়ে বাজে। আর এখানে আমরা এটাও জানতে পারি জিয়াংশুর বডিতে এমন ধরনের স্মেল আসে যার কারণে যে কোনো ছেলে ওর উপর একটু বেশি আকর্ষণ নিতে শুরু করে। মিস্টার গুয়ের হাত থেকে ছাড়া পাওয়ার পর জিয়াংশু চলে যাবে, তখন জিয়াংশুর কাছে কল আসে, তার মমের অবস্থা অনেকটাই বেশি খারাপ। আসলে জিয়াংশুর মমের ক্যান্সার, আর মমের ট্রিটমেন্টের জন্যই ও একটু বেশি করে টাকা ইনকাম করতে চাচ্ছে। বাধ্য হয়ে জিয়াংশু ভিতরে আসে, মিস্টার গুকে বলে, আপনি কি করতে চান, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু এর বদলে আপনি আমাকে টাকা দেবেন। মিস্টার গু বলে, ঠিক আছে। সাথে মনে মনে এটাও বলতে থাকে যে সব মেয়েরা একরকম হয়ে থাকে, গোল্ড ডিগার। দিন তারা দুজনে একে অপরকে কিস করে আর নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে মিস্টার গু ঘুম থেকে ওঠে, আর এখানে অপেক্ষা করছে জিয়াংশুর। জিয়াংশু ঘুম থেকে উঠলে মিস্টার গু প্রশ্ন করে, তুমি কি সত্যি এইসব কিছু শুধু টাকার জন্য করেছো? জিয়াংশু বলে, হ্যাঁ। মিস্টার গু রেগে যায়, বলে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেবো, এখন এখান থেকে চলে যাও, আর নেক্সট টাইম কখনোই আমার সামনে আসবে না। জিয়াংশু চলে যায়, বাট ভুলে নিজের হসপিটালের আইডি কার্ড এখানেই রেখে গিয়েছে। একটু পর হেল্পার ভিতরে আসে, তার বসকে দেখে বুঝতে পারে অবশ্যই রাতে কোনো মেয়ের সাথে তো নাইট স্পেন্ড করেছে। তাই বলে, বস আপনি যদি বলেন তাহলে আমি ওই মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নেব। মিস্টার গু রেগে বলে, এর কোনো দরকার নেই, আর ওই মেয়েটা শুধু টাকার জন্য এসেছিল। আমি এরকম কোনো মেয়েকে আমার লাইফ পার্টনার বানাবো না যে টাকার জন্য এইসব করবে। জিয়াংশু বাইরে আসে, মিস্টার গু ওকে টাকা দিয়েছে এই জন্য হ্যাপি হয়, আর এটা হসপিটালে পাঠাতে চায়। বাট তখনই ওর কাকির ফোন আসে আর বলে, দেখো আমি তোমাকে অনেক সাহায্য করেছি, এখন এই সব টাকা আমার, তোমার মমের ট্রিটমেন্ট করাতে চাইলে আমাকে আরো বেশি বেশি করে টাকা দাও। জিয়াংশু বলে, আমি অনেক কষ্ট করে এই টাকাগুলো আর্ন করি, আর আপনি কেন আমার টাকা আমাকে না বলে নিয়ে নিচ্ছেন। কিন্তু ওর কাকি বলে, আমি কোনো কিছু শুনতে চাই না, আর তোমার বডির স্মেল অনেক বেশি ভালো, তাই তুমি যে কোনো ছেলেকে খুব সহজে নিজের জালে ফাঁসাতে পারবে। এইসব করে আরো বেশি বেশি করে টাকা ইনকাম করো, আমি কিছু শুনতে চাই না। এইসব শোনার পর জিয়াংশুর অনেক বেশি খারাপ লাগে, ওখানে বসে কান্না করতে শুরু করে। তখনই ভিতরে লিনা আসে আর জিয়াংশুকে ডিস্টার্ব করে, তুমি কাজ না করে বসে আছো। জিয়াংশুর ভমিটিং হতে নাই, আর তখন এখানে লিন বলে, তুমি কেন ভমিটিং করতে নিচ্ছ, এমন তো নয় তুমি প্রেগনেন্ট, আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ, বলো। জিয়াংশু বলে, তুমি ভুল ভাবছো, এরকম কিছু না।
পরে আমরা দেখি মিস্টার গুকে। আসলে মিস্টার গু এখন বড় একটা হসপিটাল কেনার কথা ভাবছে, আর হেল্পার ওকে সবকিছুই বলে যে ওরা কোন হসপিটাল কিনবে। এখানে মিস্টার গু ভাবে ওই দিন রাতে আমি যে নার্সের সাথে নাইট স্পেন্ড করেছি, প্রথমে তো আমি ওর আইডেন্টি জানতাম না, বাট সকালে ওর আমি আইডি কার্ড পড়ে পাই আর দেখেই বোঝা যাচ্ছে কোনো হসপিটালে নার্সিং এর জব করে। এইদিকে জিয়াং সুদের হসপিটালে সকল নার্সরা বাইরে এসে অপেক্ষা করছে তাদের নিউ বসকে দেখার জন্য। আসলে মিস্টার গু যে হসপিটালটা কিনেছে ওইটা এই হসপিটাল যেখানে জিয়াং সু জব করে। জিয়াংশু তাদের সাথে লাইনে এসে দাঁড়ালে লিন জিয়াংশুকে ধাক্কা দেয়, বলে তোমার তো কোনো অধিকার নেই এখানে দাঁড়ানোর, আর তুমি কি চাও আমাদের নতুন বসকে প্রথমবারই তুমি সিডিউস করে ফেলবে, এখান থেকে ভিতরে যাও। জিয়াংশু বলে তার এরকম কোনো উদ্দেশ্য নেই, কিন্তু লিন কোনো কথা শোনে না। তখনই বাইরে মিস্টার গু তার হেল্পারের সাথে আসে, আর সবাই তো মিস্টার গুকে দেখে মিস্টার গুয়ের সামনে মাথা নিচু করে ফেলে। এমনকি ভিতরে এসেও তারা মিস্টার গুকে দেখার জন্য লাফালাফি করছে, আর এই চক্করে আবারও জিয়াংশুর লকেট নিচে পড়ে যায়। জিয়াংশু ওই লকেটটা দেখতে পায় মিস্টার গুয়ের পায়ের নিচে, ওটা ওঠাতে যাবে কিন্তু মিস্টার গু মনে করে মেয়েটা পড়ে যাচ্ছে, এই জন্য জিয়াংশুকে ক্যাচ করে নেয়। তখনই তারা দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। জিয়াংশুকে দেখার পর মিস্টার গু ভাবতে থাকে এটাই কি ওই মেয়ে যাকে কিনা ওই দিন রাতে আমি কিস করেছি। লিনি রেগে যায়, জিয়াংশুকে ধাক্কা দিয়ে দূরে সরায় আর বলে মনে মনে যে আমার আর মিস্টার গুয়ের মাঝে এই মেয়েটা কি করছে। জিয়াংশুকে বলে এক্ষুনি এখান থেকে যাও, আমাদের বসের কাছ থেকে দূরে থাকো। জিয়াংশু বলে আমি তো শুধু আমার পেন্ডেন্ট ওড়াতে চাচ্ছিলাম। এটা শোনার পর মিস্টার গু পেন্ডেন্ট দেয় জিয়াংশুকে, আর ও তো জিয়াংশুকে প্রশ্ন করতে চায় আমি তোমাকে চিনি, তোমার স্মেল আমার অনেক চেনা চেনা লাগছে। বাট এইসব কিছু লিনের জেলাস ফিল হতে থাকে। আর এই সময় ভিতরে একটা মেয়ে তার বাচ্চা মেয়েকে নিয়ে দৌড়ে আসে আর বলে কেউ আছো, আমার মেয়েকে সাহায্য করো, ওর গলাতে কিছু আটকে গিয়েছে। বাট এখানে সব নার্সরা মিস্টার গুর সাথে কথা বলতেই বিজি, কেউ সাহায্য করতে চাচ্ছে না। তখনই দৌড়ে যায় জিয়াংশু আর ওই মেয়েটাকে সাহায্য করে। জিয়াংশুর এরকম একটি সাইডে দেখার পর মিস্টার গু ওর উপর আর একটু দুর্বল হয়ে যায়, ওই দিনের রাতের কথা মনে করে। বাট এখানে এত সবাই আছে যার কারণে জিয়াংশুর সাথে কথা বলার চান্স পায় না। পরে আমরা জিয়াংশুকে একজন ডক্টরের কাছে দেখি, আর এখানে ও নিজের রিপোর্ট হাতে পায়, জানতে পারে জিয়াংশু প্রেগনেন্ট। তাও আবার একটা দুইটা নয়, বরং জিয়াংশুর কাছে মোট 4টা বেবি আছে। জিয়াংশু ভাবে সে এই বেবিগুলোকে রাখতে পারবে না, কারণ তার তো মমের ট্রিটমেন্টের টাকা আর্ন করতে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হচ্ছে, তাহলে বেবির দেখাশোনা কিভাবে করবে। এই সময় আবার হসপিটালে মিস্টার গুয়ে গ্র্যান্ডমাকে দেখি এখান দিয়ে যাচ্ছে, তখন উনি শুনতে পায় এখানে একটা মেয়ে নিজের বেবিদেরকে না রাখার কথা বলছে। গ্র্যান্ডমার ভিতর থেকে আত্মা যেন বলে ওঠে ওই মেয়েটাকে বাধা দাও, কারণ ওর কাছে যে বেবিগুলো আছে ওগুলো তোমাদের ফ্যামিলির। গ্র্যান্ডমা সাথে সাথে জিয়াংশুর সাথে কথা বলতে আসে আর বলে পিচ্ছি মেয়ে তুমি তোমার বেবিদেরকে নষ্ট করতে পারো না, কারণ এই বেবিগুলো আমাদের ফ্যামিলির, আমার গ্র্যান্ডসনের। তুমি আমার গ্র্যান্ড ডটার ইন ল হবে, আমি তোমাকে কি বলছি বুঝতে পারছো, এই বেবিগুলোকে একদমই নষ্ট করো না, আমি তোমাকে আমার গ্র্যান্ডসনের সাথে দেখা করাবো। আর যখনই মিস্টার গুয়ের নামটা বলতে নেবে, বাট এর আগে জিয়াংশু এখান থেকে চলে যেতে শুরু করে। ও ভাবে গ্র্যান্ডমা তো ওল্ড হয়েছে, এর জন্য আমাকে দেখে এসব কথা বলছে, আর ওনার ফ্যামিলির সাথে এই বেবিগুলোরই বা কি সম্পর্ক হবে। কিন্তু গ্র্যান্ডমার তো সন্দেহ হয়ে যায়, কারণ ওনার ভিতর আত্মা বলেছে। তাই অ্যাসিস্ট্যান্টকে বলে এই মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নাও, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বলো। এরপর জিয়াংশু এসে কাজ করার সময় ও কাজ করতে পারছে না, বারবার মাথা ঘুরাচ্ছে। তখন লেনি ভিতরে আসে, জিয়াংশুকে থাপ্পড় মেরে বলে তুমি কি এখন থেকে কাজ চুরি করতে শুরু করেছো। জিয়াংশু বলে সেরকম কিছু না, আমার একটু মাথা ঘুরছিল তাই এখানে দাঁড়িয়েছি। কিন্তু লিন তো কোনো কথাই শোনে না, আর এখানে ওকে অনেক বেশি মারধর করতে শুরু করে, সাথে এটাও বলে তুমি আমাদের হসপিটালের নিউ বসের কাছ থেকে দূরে থাকবে, মিস্টার গুর আশেপাশে যাওয়ারও চেষ্টা করবে না। এইসব বলছে আর জিয়াংশুকে ও অনেক বেশি মারধর করতে শুরু করে। পরের সিনে মিস্টার গুকে দেখি এখানে বসে বসে শুধুমাত্র জিয়াংশুর কথাই ভাবছে। ওই নার্সকে ওর একদম সেই মেয়েটার মতনই লাগতে থাকে যার সাথে রাতে নাইট স্পেন্ড করেছে। অ্যাসিস্ট্যান্টকে বলে এই হসপিটালে সব থেকে বেশি ভালো নার্সকে। অ্যাসিস্ট্যান্ট বলে জিয়াংশু ওই মেয়েটা যার সাথে আপনার একটু আগেই দেখা হয়েছে। এই জন্য মিস্টার গু বেরিয়ে পড়ে ওর সাথে দেখা করার জন্য। আর এইদিকে জিয়াংশুকে ও তো অনেক বেশি মারধর করেছে, তখন জিয়াংশু বারবার তার বেবির কথাই ভাবছে। যেহেতু জানতে পেরেছে ও প্রেগনেন্ট, তাই এখানে নিজে পেটকে কাভার করেছিল যাতে করে ওর পেটে কোনো আঘাত না লাগে। তবে লিন ওকে অনেক বেশি মারধর করে আর বলে তোমাকে যখন আমি মারছি তুমি বারবার কেন তোমার পেটে হাত দিয়েছো, এমন তো নয় তুমি প্রেগনেন্ট, আমি এটা পরীক্ষা করব। আর এখানে জোর করে জিয়াংশু টেস্ট করায়, তখন জানতে পারে জিয়াংশু প্রেগনেন্ট। আরও তো অবাক হয়ে যায়।
তারা বলে, না জানি তুমি বাহিরে কোন ছেলের সাথে সম্পর্ক রেখেছো আর এখন প্রেগনেন্ট হয়েছো। এই কথা আমাদের কাছ থেকে লুকাচ্ছিলে। তখনই ভিতরে একজন ডক্টর আসে, ওদেরকে বলে, এইসব কিছু কি করছো? লিন বলে, আসলে আমরা এই মেয়েটাকে একটু শিক্ষা দিচ্ছিলাম। মিস্টার গুর আশেপাশে যাওয়ার চেষ্টা করছিল। ডক্টর বলে, জিয়াংশু আমার সাথে চলো, মিস্টার গু তোমার সাথে দেখা করতে চাই, হয়তো ওনার কিছু কথা বলার আছে। জিয়াংশু ভাবে, যাক এদের হাত থেকে তো বাঁচা যাবে। বাট লিন বলে, ডক্টর আপনি একে বসের সাথে দেখা করাবেন না, কারণ এই মেয়েটা প্রেগনেন্ট আর ওর এখনো বিয়ে হয়নি। এইটা যদি বস জিয়াংশু জানতে পারে তাহলে ভাবুন আমাদের হসপিটালের রিপুটেশন কেমন হবে। এইসব শোনার পর ডক্টর নিজেই রেগে যায় আর এখানে ঝাঁপিয়ে পড়ে জিয়াংশুর ওপরে। অন্যদিকে দেখানো হয় মিস্টার গুকে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে খুঁজছে জিয়াংশুকে। তো তারা খুঁজতে খুঁজতে এই রুমের মাঝেই আসে, বাট ততক্ষণে ওরা কিন্তু জিয়াংশুকে লুকিয়ে ফেলেছে। ওরা তো গুকে এখানে দেখে ভয় পেয়ে যায়। মিস্টার গু বলে, তোমাদের হসপিটালের নার্স জিয়াংশু কোথায়? আমি ওর সাথে দেখা করতে চাই। বাট এরা বলে, জিয়াংশু তো একটু আগে এখান থেকে বাইরে গিয়েছে, আসলে ও একটা ছেলের সাথে ব্লাইন্ড ডেটে যাবে। সাথে লিন তো এটাও বানিয়ে বলে, ওই মেয়েটা অনেক বেশি খারাপ, ও তো বাইরে যে কারোর সাথেই সম্পর্ক রাখে। মিস্টার গু মনে মনে ভাবে, এরা যে কথাগুলো বলছে এসব কি সত্যি? সত্যি কি ওই মেয়েটা এরকম? তাহলে তো এখন ওর সাথে দেখা করতে পারবো না। তো কিছু কাজ থাকার জন্য বলে, আমি এখন চলে যাচ্ছি, বাট আজ তোমরা কেউ হসপিটাল থেকে আগে চলে যাবে না, আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসি। এটা বলে যখন মিস্টার গু চলে যায়, তো তারা আবারও জিয়াংশুকে লুকিয়ে রাখা জায়গা থেকে টেনে বের করে। ডক্টর বলে, এখন এই মেয়েটাকে দিয়ে কি করব? এ তো আমাদের সবাইকে ডুবাবে। লিন জিয়াংশুর গলা থেকে লকেটটা ছিঁড়ে নেয়। ও ভালো করে জানে জিয়াংশুর বডি থেকে অনেক বেশি ভালো একটি স্মেল বের হয়, আর এই লকেট পরে থেকে জিয়াংশু ওই স্মেলটাকে আটকিয়ে রাখার চেষ্টা করে। আর যার কারণে দেখা যায় ডক্টর এখানে পুরো পাগল হয়ে যায় জিয়াংশুর স্মেলের জন্য। নার্সগুলো জিয়াংশুকে টানতে টানতে নিয়ে যায়। অন্যদিকে গ্র্যান্ডমাকে দেখি অনেক বেশি গোল্ড, টাকা আর নিজেদের প্রপার্টির দলিল নিয়ে বসে আছে। মিস্টার গু ফিরে এসে এইসব দেখে অবাক হয়ে যায়। গার্ডের কাছ থেকে জানতে চায় এখানে আসলে সমস্যা কি। গ্র্যান্ডমা বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। ওই দিন রাতে তুমি যে মেয়েটার সাথে নাইট স্পেন্ড করেছো, আমি জানতে পারলাম ওই মেয়েটা প্রেগনেন্ট, ওর কাছে 4টা বেবি আছে। এটা আমি শিওর, আমার ভিতর আত্মা বলেছে। মিস্টার গু অবাক হয়ে যায় আর নিজের হেল্পারকে নিয়ে বের হয়ে পড়ে জিয়াংশুর সাথে দেখা করার জন্য। হসপিটালে আসার পর হাঁটার সময় মিস্টার গু জিয়াংশুর লকেট নিচে পড়ে থাকতে দেখে। ওইটা উঠিয়ে নেয় আর বলে, এটা তো আমি জিয়াংশুকে নিজের হাতে ফিরিয়ে দিয়েছিলাম, এটা এখানে কি করছে? আর ও স্মেল নিচ্ছে, স্মেলটা একদম জিয়াংশুর। এদিকে দেখি নাসরা জিয়াংশুকে জোর করে ডক্টরের রুমে নিয়ে আসে, বলে, ডক্টর আপনি এর সাথে যা ইচ্ছে তা করতে পারেন, আর একে কেউ বাঁচানোর জন্য এখানে আসবে না। ডক্টর জিয়াংশুর সাথে জোর করতে শুরু করে দেয় আর লিনকে দেখে ভিডিও তৈরি করেছে। জিয়াংশুকে বলে যে তোমার কেমন লাগছে। তখনই তারা খবর শুনতে পায় মিস্টার গু ব্যাক করেছে। এতে ভিতরে থাকা সবাই তো ভয় পেয়ে যায়। আবারও মিস্টার গু সামনে চলে যায় অনেকটাই বেশি প্রিটি সেজে। জিজ্ঞাসা করে ওদেরকে, জিয়াংশু কোথায়? এমন তো নয় তোমরা মিথ্যে কথা বলেছো আর জিয়াংশু এখানেই আছে। যদিও তারা এই পুরো রুমটা ভালো করে চেক করে, বাট ভিতরে কোথাও জিয়াংশুকে দেখতে পায় না, কারণ জিয়াংশু মিস্টার গুয়ের কথা শোনার সাথে সাথেই সুযোগ পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। এখন ওরা তো পুরো রুম খোঁজার পরেও কিছু পায় না। এখান থেকে যখন ফিরে যাবে তখনই মিস্টার গু নিচে একটা প্রেগনেন্সি কিট দেখতে পায় আর ওটাতে টেস্টের রেজাল্টও আছে। মিস্টার গু মনে মনে বলে, গ্র্যান্ডমা বলল জিয়াংশু প্রেগনেন্ট, এখন তো আমারও এটা মনে হচ্ছে সত্যি। এই জন্য রেগে যায় ডক্টরের ওপর আর বলে, সত্যি করে বলো জিয়াংশু কোথায়? লিন বলতে যাবে হয়তো ওই মেয়েটা বাহিরে কোনো ছেলের সাথে আছে, হতে পারে নাইট স্পেনও করবে, কারণ ওর তো স্বভাবই এমন। এটা শোনার সাথে সাথে হেল্পার অনেক জোরে ওকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি জানো এখানে তুমি কার সম্পর্কে কি কথা বলছো? মিস্টার গু বলে, আমি যদি জিয়াংশুকে খুঁজে না পাই তোমাদেরকে ছাড়বো না। এইটা বলে হসপিটাল থেকে বের হয়ে যায়। এরপর আবার গ্র্যান্ডমার সাথে দেখা করে আর বলে, আমি জিয়াংশুকে কোথাও খুঁজে পাচ্ছি না। গ্র্যান্ডমা বলেন, দাঁড়াও আমি বলছি জিয়াংশু কোথায়। উনি তো দেখা যায় কিছু অদ্ভুত করতে শুরু করে, একটা পাত্রের ভিতরে বড় একটা কেচি রেখেছে। গ্র্যান্ডমা বলে, এটা ঘুরতে ঘুরতে যে দিকে থামবে আমি বুঝতে পারবো আমার গ্র্যান্ড ডটার ইন ল ওই দিকেই আছে। আর দেখা যায় এটা তো সাউথের দিকে থেমে যায়। গ্র্যান্ডমা বলে, তুমি এখন সাউথ সাইডে যাও আর ওখানেই আমার গ্র্যান্ড ডটার ইন লকে খুঁজে পাবে। মিস্টার গু বলেন, গ্র্যান্ডমা এসব কিছু আমি বিশ্বাস করতে পারছি না। এই সময় অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস খবর পেয়েছি জিয়াংশু কোথায় আছে, আর জিয়াংশু এখন হসপিটালের সাউথ সাইডে আছে। এইদিকে জিয়াংশুকে তার রুমে দেখি, ওখান থেকে পালিয়ে এখন তো নিজের রুমেই আছে। তখনই ওর দরজায় কেউ একজন এসে বারবার নক করে। দরজা খুললে বাইরে মিস্টার গুকে দেখে। মিস্টার গু ভিতরে প্রবেশ করে।
আর জিয়াংশু তাড়াতাড়ি করে নিজের কিছু প্রাইভেট জিনিস লুকিয়ে ফেলে, যদিও এর আগে মিস্টার গু ওই সব দেখেছে। এরপরে মিস্টার গু এখানে চেয়ারে বসতে নেয়, বাট নিচে একটা ছোট টয় থাকার কারণে লাফ দিয়ে উঠে পড়ে, কারণ ওই টয়টা আবার একটু সাউন্ড করে। জিয়াংশু ওইটা নিজের হাতে নেয় আর বলে, আপনি এইটা দেখে ভয় পাচ্ছেন? এটা তো শুধু একটা ছোট্ট টয়। মিস্টার গু জিয়াংশুকে ভালো করে দেখে, মনে মনে বলেন, এই মেয়েটা প্রেগনেন্ট, বাট দেখে মনে হয় না একদমই ভালোভাবে খাবার খায়। তখনই কেউ একজন আসতে নিয়েছিল জিয়াংশুর রুমে। জিয়াংশু তাড়াতাড়ি করে মিস্টার গুকে সাইড আন আর বলে, আপনি এখানেই লুকে থাকুন, একটা কথাও বলবেন না। যদি কথা বলেন তাহলে তো যে ভিতরে আসবে ভুল বুঝে নেবে আর আমার রিপুটেশন খারাপ হবে। এই জন্য মিস্টার গুকে এখানেই দাঁড়িয়ে থাকতে বলে। দেখা যায় ভিতরে তো অন্য কেউ না, লিন এসেছে। লিন বলে জিয়াংশুকে, তোমার সাহস কিভাবে হয় ওই রুম থেকে পালিয়ে আসার? আমরা ওখানে তোমাকে বুলিং করছিলাম আর তোমার এত বড় সাহস ওখান থেকে পালিয়ে এসেছো? এর পরিণাম একদমই ভালো হবে না, আমি তোমাকে জব থেকে বের করে দিতে পারবো। জিয়াংশু বলে, প্লিজ এমনটি করবে না, আমার এই জবের অনেক বেশি প্রয়োজন। মেয়েটা বলে, আমি চাই তুমি আমার সামনে হাঁটু গেড়ে বসে বারবার ক্ষমা চাও, আর এরপর থেকে আমি তোমার লাইফ এতটাই বেশি কঠিন করবো যে তুমি কিছুতেই শান্তি পাবে না। তখনই পিছন থেকে মিস্টার গু বলে, তোমার নাম লিন? লিন যখন পিছনে ফিরে তাকায় আর মিস্টার গুকে দেখে, অনেক ভয় পেয়ে যায়, বলে, বস আপনি এখানে? আমি তো শুধু এই মেয়েটাকে একটু শিক্ষা দিচ্ছিলাম, কারণ ও একদমই ভালো করে কাজ করতে পারে না। বাট গু তো রেগে তার হেল্পারকে বলে ওই মেয়েটাকে একেবারের জন্য হসপিটাল থেকে বের করে দেয়। জিয়াংশু একটু ভয় পেয়ে বলে, আপনি আমার সাথে কি কথা বলতে চান? এদিকে মিস্টার গু মনে মনে বলেছে, একে আমি 10 মিলিয়ন দিয়েছি, এত টাকা পাওয়ার পরও এই হসপিটালে ছোট নার্সের জব কেন করছে? নিজের সাথে করে জিয়াংশুকে হসপিটালে নিয়ে যায় ভালো করে চেক আপ করানোর জন্য। জিয়াংশু অনেক ভয় পাচ্ছে আর ভিতরে এখানে জিয়াংশুর চেক আপ করানো হয়। এই ডক্টর আবার অন্য কেউ না, মিস্টার গু এর আন্টি। মিস্টার গুকে ডেকে বলে, মনে হয় তুমি একটু বেশি কেয়ারলেস, ওই মেয়েটা অনেকটাই বেশি অসুস্থ আর এখন থেকে ওর বেশি করে কেয়ার করবে। এরপর জিয়াংশু মিস্টার গুয়ের কাছে এসে বলে, এখন আর কি করতে হবে? এখন কি আমি ফিরে যেতে পারি? ওর এরকম ইনোসেন্ট ফেস দেখে মিস্টার গু মনে মনে বলে, এই মেয়েটা কত বেশি বোকা, নাকি শুধু আমার সামনে ইনোসেন্ট সাজার চেষ্টা করছে। জিয়াংশুর হাত ধরে ওকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য। জিয়াংশু প্রথমবার এরকম রেস্টুরেন্টে এসেছে, মিস্টার গু শুধু এখানে জিয়াংশুকে দেখে যাচ্ছে। এরপরে মেনু কার্ড আনা হয়। মিস্টার গু বলে, এটা তুমি ম্যাডামকে দাও। জিয়াংশু এখানে তো সুন্দরভাবে মেনু কার্ডে দেখতে শুরু করে, বাট এত এত বেশি এক্সপেন্সিভ এইসব ডিশের যে ও কোনোটাই অর্ডার করতে পারে না, ভয় পেয়ে যায়। আর বলে, এর হসপিটালের বিল তো উনি দিয়েছেন, তো এখানকার বিল অবশ্যই আমাকে দিতে হবে। এই জন্য স্টাফকে বলে, এখানে সব থেকে বেশি সস্তা খাবার কোনটা? একটা ছেলে জানায় এখানে সব থেকে বেশি সস্তা খাবারও প্রায় $100। জিয়াংশু নার্ভাস হয়ে যায়, ওর কাছে এটাও অনেক বেশি প্রাইস, তারপরেও বাধ্য হয়ে অর্ডার করতে হয়। পরে যখন জিয়াংশু খাবার খেতে শুরু করে, দেখা যায় একদমই ভালো করে খেতে পারছে না। এইটা দেখে পাশে টেবিলে বসে থাকা একজন ওল্ড ম্যান বলে, এটা কি মেয়ে এত বেশি দামে একটা রেস্টুরেন্ট এসেছে আর জানেও না কিভাবে ভালো খাবার খেতে হয়? জিয়াংশু লজ্জায় পড়ে যায়, বাট মিস্টার গু এটা শুনে অনেকটাই রেগে যাওয়ার কারণে নিজের গার্ডদেরকে ভিতরে আসতে বলে আর ওই লোকটাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছে। লোকটা বারবার অনুরোধ করে এমনটা না করতে। মিস্টার গু বলে, আমি তোমাকে শুধু এই রেস্টুরেন্ট থেকে নয়, বরং এই শহর থেকে একেবারের জন্য ব্যান করে দেব, তুমি কখনই আর এখানে আসতে পারবে না। এইসব দেখে জিয়াংশু আরো ভয় পেতে থাকে আর মনে মনে বলে, এই লোকটা অনেক বেশি ডেঞ্জারাস। এরপরে তো মিস্টার গো স্টাফকে বলে সব থেকে বেশি দামি খাবার ওদের জন্য নিয়ে আসতে, আর নিজে এখানে সবকিছু ভালোভাবে কাটিং করে প্রিপারেশন করে, দেন এটা জিয়াংশুকে খাওয়ার জন্য এগিয়ে দেয়। জিয়াংশু কিছু বুঝে উঠতে পারে না, ভাবে লোকটাকে কিরকম ভাবে এখান থেকে বের করে দিল। মিস্টার গো অনেক বেশি পাওয়ারফুল, এখন তো এটাও জানে আমি প্রেগনেন্ট, তাহলে কি আমাকে হসপিটাল থেকে বের করে দেবে? যদি এমন হয় তাহলে তো আমি কিছু আমার নিজের খরচ আর মমের হসপিটালের বিল চালাতে পারবো না। এই জন্য বলে, মিস্টার গু আপনি তো জানেন আমি প্রেগনেন্ট, তাহলে কি এখন আমাকে জব থেকে ফায়ার করে দেবেন? যদি এমন হয় তাহলে আমি কি করব? এখন আমি প্রেগনেন্ট আর আমি যে টাকা স্যালারি পাই ওইটাতে আমি কোনো রকমে নিজের খরচ আর মমের ট্রিটমেন্ট করতাম, কিন্তু জব থেকে বের করে দিলে আমি তো ওটাও করতে পারবো না। মিস্টার গু বলে, কে বলেছে আমি তোমাকে জব থেকে ফায়ার করে দেব? বরং আমি এইটা চাই তুমি আমার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করো, আমরা 1 বছরের জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করব। এই বেবিগুলো পৃথিবীতে আসার পর তুমি চাইলে চলে যেতে পারো, এর বদলে আমি তোমাকে
তোমাকে পুরো 100 মিলিয়ন দেব। এরপর জিয়াংশুকে নিজের আলিশান বাড়িতে নিয়ে আসে। জিয়াংশু ভিতরে এত বেশি হাউসকিপার দেখে অবাক হয়ে যায়। এখানে জিয়াংশুর জন্য পার্সোনাল মেড, দেন ওর জন্য পার্সোনাল ডক্টর, আরো অনেক কিছুই রেখেছে মিস্টার গু, যারা কিনা শুধুমাত্র জিয়াংশুর হয়ে কাজ করবে। একটা ইম্পর্টেন্ট কল আসায় মিস্টার গু একটু দূরে সরে যায়। তো এখানে একটা আন্টি বলে মেয়েটকে যে তুমি ম্যাডামকে ভিতরে নিয়ে যাও আর ওনাকে কিছু জুয়েলারি পরিয়ে দাও। বাট ওই মেয়েটা বলে আমাদের বসকে তো এই মেয়েটা ফাঁসিয়েছে, কিছুদিন পর ওকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। এইটা আবার মিস্টার গু শুনতে পায়, সাথে সাথে ওই মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলে। গ্র্যান্ডমা বাহিরে আসে, জিয়াংশুকে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর উনি তো নিজেদের ফ্যামিলির একটা খানদান ব্রেসলেটও এখানে জিয়াংশুর হাতে পরিয়ে দেয়। জিয়াংশু যদিও এটা নিতে চায় না, কিন্তু গ্র্যান্ডমা জোর করে ওর হাতে এটা পরিয়ে দেয়। এরপরে নিজের সাথে নিয়ে যাচ্ছিল আরও কথা বলার জন্য। এইটা মিস্টার গু দেখতে পায়, সাথে সাথে জিয়াংশুর হাত ধরে টেনে জিয়াংশুকে নিজের কাছে নিয়ে আসে। আর গ্র্যান্ডমাকে বলে আপনি এটা কি করছেন, এখন জিয়াংশু রেস্ট করার প্রয়োজন আর আপনি কিনা ওকে নিয়ে চলে যাচ্ছেন। গ্র্যান্ডমা বলে ও আমি তো ভুলে গিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, আমি একটু বেশি খুশি হয়েছিলাম। এখন তো জিয়াংশুর ভিতরে চারটা বেবি আছে, বলতে পারবো না আমি কত বেশি খুশি। জিয়াংশুর এখন রেস্ট করা উচিত। জিয়াংশু তুমি তোমার রুমে যাও। জিয়াংশুকে আন্টি রুমে নিয়ে আসে, আর এই পুরো রুমটা ডেকোরেশন করিয়েছে মিস্টার গু পিঙ্ক থিমের ভিতরে। আন্টি বলে এখনকার মেয়েরা তো পিঙ্ক বেশি পছন্দ করে, তাই মিস্টার গু পার্সোনালি এটা আপনার জন্যই ডেকোরেশন করিয়েছে। জিয়াংশু পুরো রুমটা দেখে আর এখন ও ফ্রেশ হতে যাবে, ভাবে রুমে তো কেউ আসবে না, তাই নিজের লকেট খুলে রাখছে। এইদিকে দেখানো হয় মিস্টার গুকে যখন কাজ করছে। আন্টির বলা কথা মনে পড়ে যে তোমার এখন বেশি বেশি কেয়ার রাখতে হবে জিয়াংশুর, আর জিয়াংশুকে মেডিসিন লাগিয়ে দিও। এই জন্য জিয়াংশুর রুমে আসে, বাট জিয়াংশুর স্মেলের কারণে ও আর নিজেকে কন্ট্রোলই করতে পারে না, চলে আসে ওয়াশরুমের ভিতরে, যেখানে জিয়াংশুর সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। জিয়াংশুও বুঝতে পারে এটা ওর নিজের ভুলের জন্যই হচ্ছে। যাই হোক, তারা দুজনে এখানে একে অপরের সাথে অনেক বেশি রোম্যান্স করে ফেলে, আর জিয়াংশু চাইলেও মিস্টার গুকে আটকাতে পারে না। তারা দুজনে নাইট স্পেন্ড করে নেয়। এরপর দুজনে আবার একসাথে ঘুমাচ্ছে। একটু পর জিয়াংশুর ঘুম ভেঙে যায়, নিজের পাশে মিস্টার গুকে দেখতে পেয়ে অনেকটাই লজ্জা পায়। উঠে যাওয়ার চেষ্টা করবে, বাট মিস্টার গু ওর হাত ধরে নেয় আর বলে কোথায় যাচ্ছ। একটু কিছু কথা বলতে নেবে এই সময় ভিতরে আন্টি চলে আসে, আর সকাল সকাল আন্টিকে দেখে অনেকটাই রেগে যায় মিস্টার গু। চিৎকার করে বলে আপনাকে এত সকালে ভিতরে আসতে কে বলেছে। আন্টি বলে আসলে ম্যাডাম আমাকে ড্রেস নিয়ে আসতে বলেছিল। জিয়াংশু বলে আমি ওনাকে বলেছি আমার জন্য ড্রেস নিয়ে আসতে, কারণ আমাকে তো হসপিটালও যেতে হবে, ভয় পাচ্ছিলাম আবার যেতে লেট না করে ফেলি, তাই আন্টিকে বলে রেখেছিলাম। এটা শোনার পর মিস্টার গু মনে মনে বলে এই মেয়েটা কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছে, আমি ভালো করে জানি এ টাকার জন্য এইসব কিছু করেছে, তাহলে কেন এখানে বারবার জবে যাওয়ার কথা বলছে, আমাকে বোকা বানাবে। যাই হোক, আন্টি ভিতরে ড্রেস রেখে পড়তে বলে জিয়াংশুকে আর চলে যায়। জিয়াংশু এখানে ড্রেসটা দেখে বুঝতে পারে ও এটা একা পড়তে পারবে না, এই ড্রেসটা অনেক বেশি টাইট। এখন বিপদে পড়ে যায়, আন্টিকেও তো রুম থেকে চলে যেতে বলেছে, আর এখন জিয়াংশু ওর পাশে, তাই বাধ্য হয়ে জিয়াংশুকে বলে আপনি এখন রুম থেকে বাইরে যান, আমি আন্টিকে ভিতরে আসতে বলবো, আমাকে ড্রেস পরতে সাহায্য করবে আন্টি। জিয়াংশু বলে এত লজ্জা কিসের পাচ্ছ, আর এমনিতেও যা দেখার আগেই দেখে নিয়েছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর এরপর নিজেই ড্রেস পরতে সাহায্য করে জিয়াংশুকে। এরপর দুজনে কারে করে হসপিটালে যাওয়ার জন্য বের হয়, যেখানে তো শুধু মিস্টার গু জিয়াংশুকে দেখে স্মাইল করেছে। তখনই ওদের কারের সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়, তাই জন্য কারটা থামাতে হয়। আর এই মেয়েটাকে দেখে জিয়াংশু ভয় পেয়ে যায়, কারণ ওই মেয়েটা হসপিটালে বড় একটা পজিশনে আছে। জিয়াংশু তাড়াতাড়ি করে লুকাতে শুরু করে। মিস্টার গু বলে তুমি এটা কি করছো, এক্ষুনি ওঠো। জিয়াংশু বলে আমি ওনার সাথে দেখা করতে চাই না, উনি আমাদের দুজনকে একসাথে দেখে নিলে ভুল বোঝাবুঝি হবে, এই জন্য আমাকে লুকাতে সাহায্য করুন। একটু পরে মেয়েটা চলে আসে আর বাইরে থেকে বলে মিস্টার গু দেখুন, আমি আপনার সাথে দেখা করতে এসেছি, এমনকি নিজের হাতে আপনার জন্য টেস্টি কেক বানিয়েছি। এইসব শুনে মিস্টার গু রেগে যায় আর বলে মনে হয় তুমি তোমার কাজ থেকে একটু বেশি ফ্রি আছো, তাহলে আমি তোমাকে আরো অনেক বেশি কাজ দিচ্ছি। এইটা বলে নিজের কার নিয়ে যেতে বলে। এরপর জিয়াংশুকে বলে এখন তুমি তোমার সিটে বসতে পারো, কার দেখো চলতে শুরু করেছে। তো জিয়াংশু তাড়াতাড়ি করে উঠে পড়ে, অনেকটা বেশি লজ্জা পেয়েছিল এরকম ভাবে মিস্টার গুয়ের পায়ের কাছে লুকানোর কারণে। এরপর হসপিটালের নার্সদেরকে দেখানো হয়, তাদের জন্য আরো একটা নতুন লিডার এসেছে, আর এই মেয়েটার নাম শিউলি। শিউলির সাথে তারা সবাই অনেক বেশি ভালো ব্যবহার করেছে, আর এখানে তাদের বস মানে মিস্টার গুয়ের অনেক প্রশংসা করে। শিউলি বলে আমি তো মিস্টার গুয়ের সাথে দেখা করেছি আর কথা বলেছি। এইটা শুনে বাকিরা বলে এর মানে আপনি খুব তাড়াতাড়ি মিসেস গু হতে চলেছে। এই সময় ভিতরে জিয়াংশু আসে,
দেন ও নিজের পেজেন্টের ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে নেবে তখনই শুলি এসে হাত ধরে আর বলে, তুমি অনেক বেশি লেট করে এসেছো। জিয়াংশু বলে, আমি লেট করে আসিনি, সময় মতনই এসেছি। কিন্তু মেয়েটা বলে, আজ থেকে আমি তোমাদের লিডার, আমি যা বলবো ওটাই হবে। একটা মেয়ে বলে, জিয়াংশু অনেক খারাপ, এর জন্য আমরা আমাদের আগে লিডারকে হারিয়েছি। এটা শোনার পর তারা আরো রেগে যায় জিয়াংশুর ওপরে আর বলে, এর সাথে এখন আমরা কি করতে পারবো। শুলি বলে, হসপিটালে নতুন একটা পেশেন্ট এসেছে, জানতে পারলাম ওর রোগ অনেক বেশি অদ্ভুত, এইচআইভি হয়েছে। তো ওর ব্লাড যদি আমরা এখানে জিয়াংশুর বডিতে দেই তাহলে কেমন হবে। তারা এখানে এটাই পরিকল্পনা করে জিয়াংশুর বডিতে এইচআইভি ব্লাড দেবে। আর এই জন্য সবাই জোর করতে শুরু করে জিয়াংশুর সাথে। জিয়াংশু অনেক বেশি চিৎকার করতে থাকে। ওরা বলে, এখন জিয়াংশু বুঝতে পারবে আমাদের কথা না শুনলে কি হয়। জিয়াংশু বারবার ওদেরকে বলে, এমনটা করো না, তোমরা থামো। এই সময় ভিতরে মিস্টার গু আসে, ওদেরকে এরকম ভাবে এসব করতে দেখে বলে, এখানে কি হচ্ছে আর তোমরা জিয়াং শাওকে কেন ধরে রেখেছো। জিয়াং শাও দৌড়ে মিস্টার গু এর কাছে আসে। শিউলি বলে, মিস্টার গু আপনি ভুল ভাবছেন, আমরা এখানে শুধু জিয়াং শাওকে বোঝাচ্ছিলাম যেন সময় মতন করে হসপিটালে আসে। আর এখানে তো আমরা ওকে একদমই বুলিং করছি না। কিন্তু মিস্টার গু এতটাও বোকা না, ওদেরকে দেখেই বুঝতে পেরেছে এখানে বিরক্ত করছে জিয়াং শাওকে। এই জন্য বলে, তোমরা জিয়াং শাওয়ের সাথে কি করছিলে আর তোমার হাতে এটা কি, দেখে তো ব্লাড মনে হচ্ছে, তাহলে এটা তুমি খাও। আর এই কারণে তো অনেকটাই ভয় পেয়ে যায় শিউলি। ও বারবার ক্ষমা চাইতে থাকে আর বলে, এটা আমি করতে পারবো না, কারণ এটা একটা পেশেন্টের ব্লাড, যে পেশেন্টের এইচআইভি হয়েছে। এইটা আরো রেগে যায় মিস্টার গু আর বলে, এখন তো আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তুমি এখানে যা করতে চাচ্ছিলে জিয়াং শাওয়ের সাথে ওটা এখন তোমার সাথে হবে। দেন গার্ডরা ওকে নিয়ে যায় আর মিস্টার গু জিয়াং শাওকে কোলে উঠিয়ে করে নিয়ে যাচ্ছে। বাকি নার্সরা বলে, এখন তো আমরা আমাদের এই লিডারকেও হারিয়ে ফেলবো। এই সব কিছু হচ্ছে বাজে মেয়ে জিয়াং শাওয়ের জন্য, আমরাই এখন ওকে শাস্তি দেব। এইদিকে মিস্টার গু জিয়াং শাওকে নিজের অফিস রুমে আনে, যেখানে জিয়াং শাওকে টেবিলে বসায় আর জিয়াং শাওয়ের ক্লোজে চলে যায়। জিয়াং শাও বলে, মিস্টার গু এটা কি করছেন, আমরা এখন হসপিটালে আছি। কিন্তু জিয়াং শাওকে মিস্টার গু বলে, চুপ থাকো, ডক্টর বলেছে সময় মতো তোমাকে মেডিসিন লাগিয়ে দিতে। এমনি তো আমরা দুজনে লিগেলি হাজব্যান্ড ওয়াইফ, তাহলে আমি এটা করবো না তো কে করবে। দেন ও মেডিসিন লাগিয়ে দেয় জিয়াংশুকে। এরপরে তো জিয়াংশুকে জোর করে এখানে কিস করছে, বলে আমি তোমার হাজব্যান্ড, কিস তো করতেই পারি। তখনই ভিতরে শ্যান নামের একটা মেয়ে আসে। এই মেয়েটা আবার মিস্টার এর ছোটবেলার ফ্রেন্ড। জিয়াংশু মেয়েটাকে দেখার সাথে সাথে এখান থেকে চলে যায়। শ্যান জিয়াংশুকে বলে, আমি অনেকদিন পর ফিরে এসেছি, আসলে ও বিদেশে গিয়েছিল স্টাডি কমপ্লিট করার জন্য। শ্যান জিজ্ঞাসা করে, একটু আগে ভিতরে যে মেয়েটা ছিল সে আসলে কি, ওর সাথে তোমার কি সম্পর্ক। এখানে মিস্টার গু মনে মনে বলে, ওকে আমি বলতে পারবো না, আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, কারণ আমরা দুজনে কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। আর এমনিতেও এই ম্যারেজ সবার কাছ থেকে হিডেন রাখবো, তাই কিছু বলে না। ফিরে এসে মিস্টার গুকে বলে, আমি এখন তোমার হসপিটালে জব নিতে চাই, আমি একজন ভালো ডক্টর। মিস্টার গু বলে, বাইরে এত হসপিটাল থাকার পরেও তুমি আমার হসপিটালে কেন আসতে চাচ্ছো। শ্যান বলে, কারণ আমি তোমার ফ্রেন্ড, এই কারণে। আর এরপরে জিজ্ঞাসা করে, আজকে তুমি ফ্রি আছো, আমরা দুজনে একসাথে ডিনারে যেতে পারবো। অনেক বছর আমরা দুজনে একসাথে সময় কাটাইনি, কিন্তু মিস্টার গু ওকে মানা করে দেয়। এরপরে দেখে জিয়াং শাওকে যখন নিজের রুমে আসে, এখানে বেডে দেখতে পায় ওই শয়তান ডক্টরকে। আর নার্সরা এখানে জোর করে ওকে ডক্টরের সামনে ধাক্কা দেয়। ডক্টর এখানে আবারও জিয়াং শাওয়ের সাথে সেম কাজ করতে চাচ্ছিল। জিয়াং শাও বারবার চিৎকার করে সাহায্য চাইতে থাকে। অন্যদিকে বাইরে দেখি শ্যান এখানে দুইটা নার্সের গসিপ শুনতে পারছে। মিস্টার গুয়ের ছোটবেলার লাভার শ্যান ফিরে এসেছে, এর মানে খুব তাড়াতাড়ি তারা দুজনে ডেট করবে। এসব শুনে শ্যান তো খুশি হচ্ছে আর নিজের ড্রেস আপ ঠিক করতে থাকে গুয়ের সাথে দেখা করার জন্য। বাট গু ওর দিকে পাত্তাও দেয় না, বরং এখানে ক্যান্টিনে খুঁজে বেড়াচ্ছে জিয়াং শাওকে। ও সবাইকে দেখতে পেলেও জিয়াং শাওকে দেখতে পায় না, একটু চিন্তায় পড়ে যায়। তাই তো শ্যানকে ইগনোর করে চলে যায় জিয়াং শাওকে খোঁজার জন্য। এইদিকে আমরা জিয়াং শাওকে দেখি এখনো চিৎকার করে যাচ্ছে, আর এখানে নার্সরা দাঁড়িয়ে থেকে এইসব তামাশা দেখছে। ডক্টর বলে, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তুমি বারবার আমাকে পাগল করে দাও। তখনই ভিতরে গু আসে নিজের হেল্পার আর বডিগার্ডদেরকে নিয়ে। তারা ডক্টরকে কিক মেরে মিস্টার গু জিয়াং শাওকে বাঁচিয়ে নেয়। এরপর রেগে ওইসব নার্সদেরকে বলে, প্রথমে ভেবেছিলাম হয়তো বাকিরা তোমাদেরকে ব্ল্যাকমেল করে জিয়াং শাওকে বুলিং করতে বাধ্য করতো, বাট এখন বুঝতে পারলাম তোমরা তো নিজেদের ইচ্ছা থেকে জিয়াং শাওকে বারবার বুলিং করছো। তোমাদের শাস্তি হচ্ছে না, এবার কিছু একটা করতে হবে। ওই ডক্টর সাথে এই দুইটা নার্স ওদেরকে হসপিটাল থেকে ব্যান করে দেয়। এরপরে দেখতে পাই জিয়াং শাওয়ের শরীরটা খারাপ করছে, তাই তো চেক আপের জন্য কোলে করে জিয়াং শাওকে নিয়ে যায়। এইসব কিছু বাইরে থেকে শ্যান দেখতে পায়। ওর একদমই ভালো লাগে না যে মিস্টার গু অন্য কারোর কেয়ার করেছে।
মিস্টার গু জিয়াং শাওকে ভিতরে নিয়ে আসে আর ডক্টর এখানে জিয়াং শাওয়ের চেক আপ করায়, জানায় যে জিয়াং শাও একদমই ভালোভাবে খাবার খাচ্ছে না, এই কারণে বারবার দুর্বল হয়ে পড়েছে। এখন যেহেতু প্রেগনেন্ট, এইসব কিছু ওর হেলথের জন্য একদমই ভালো হবে না। জিয়াং শাও ভালো করে কেয়ার করতে বলে। মিস্টার গু এখানে বসে বসে বলে, এই মেয়েটা সবসময় নিজে থেকে আমাকে ওর ওপর দুর্বল হতে বাধ্য করে, আর এখন ওকে অজ্ঞান অবস্থায় দেখে আমার কেন জানি অন্যরকম ফিল হচ্ছে। মানে জিয়াং শাওয়ের এরকম অবস্থা দেখে ওর খারাপ লাগছে। বাইরে আসলে শ্যানকে দেখে, শ্যান বলে, ওই মেয়েটা জিয়াং শাও, আমার দেখে মনে হচ্ছে বাকি নার্সরা ওকে বুলিং করে। আর আমি তো এখানে নতুন ডক্টর হিসেবে এসেছি, সেরকম ভাবে কিছু বুঝে উঠতে পারছিলাম, তাই তুমি যদি চাও তাহলে ওকে কিন্তু আমার পার্সোনাল সেক্রেটারি বানাতে পারো, এতে করে ওকে আর কেউ বুলিং করতে পারবে না। এই আইডিয়া মিস্টার গুয়ের কাছে ভালো লাগে, ভেবেছে শ্যান হয়তো কোনো কিছু বলবে না জিয়াং শাওকে। ভিতর এসে জিয়াং শাওকে বলে, তোমাকে এখন আমি ডক্টর শ্যানের জিয়াং শাওকে বলেও দেয়। শ্যান কিন্তু বেশি সুবিধার না, তবে জিয়াং শাও বুঝতে পারে না। আর এরপরে মিস্টার গু জিয়াং শাওয়ের হাতে যে আঘাত পেয়েছে ওখানে মেডিসিন লাগিয়ে দেওয়ার সময় জিয়াং শাও বারবার চিৎকার করে। আর ওর চিৎকার শুনে মিস্টার গু অন্যরকম ফিল করে, নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই বলে জিয়াং শাওকে, তুমি চিৎকার করা বন্ধ করো আর আমাকে ভালোভাবে মেডিসিন লাগাতে দাও। জিয়াং শাও বলে, কিন্তু মেডিসিন লাগানোর সময় আমার হাত তো জ্বলে যাচ্ছে, তাই তো চিৎকার করছি। এরপর জিয়াং শাও বলে সে এখন ফ্রেশ হবে। মিস্টার গোকে কোলে উঠিয়ে নেয় আর বলে, আমি তোমাকে সাহায্য করব। যদিও জিয়াং শাও অনেক বেশি লজ্জা পাচ্ছে, বলে আমি একা করতে পারবো, আপনি বাইরে যান। বাট মিস্টার গু বলে, এত লজ্জা কেন পাচ্ছ, আমি তোমার হাজবেন্ড, তো আমি সাহায্য করবো না তাহলে কে সাহায্য করবে। দেন ও নিজে এখানে ড্রেস খুলে দেয় জিয়াং শাওয়ের। এরপরে জিয়াং শাওয়ের গলাতে থাকা লকেট দেখে, বলে এটাকেও তো শাওয়ার নেওয়ার সময় খুলে রাখা উচিত, তবে জিয়াং শাও ওটা খুলতে দিতে চাচ্ছে না। বাট এরপরেও যখন মিস্টার গু ওটা খুলে দিতে নেবে তখনই ওর বডি থেকে অন্যরকম স্মেল বের হতে থাকে। আর যে স্মেল শোনার পর এখানে তো অনেকটাই পাগল হয়ে যাচ্ছে মিস্টার গু, তাই নিজে থেকে তাড়াতাড়ি করে বাইরে আসে আর মনে মনে বলে, এই মেয়েটা বারবার শুধু আমাকে সিডিউস করতে থাকে। জিয়াং শাও বেশিক্ষণ আর মিস্টার গুয়ের সাথে থাকে না, এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। শ্যান ওদের দুজনকে একসাথে দেখে, মনে মনে বলে, এই শাও মেয়েটা দেখছি মিস্টার গুয়ের একটু বেশি ক্লোজে যাওয়ার চেষ্টা করছে, এটা আমি কিছুতেই হতে দেব না, দরকার পড়লে ওকে সরিয়ে দেব। এরপর শ্যান এখানে জিয়াং শাওকে একটা কাজ দেয়, বলে তুমি পেশেন্টের কাছে যাও আর ওকে হাই লেভেলের মেডিসিন দাও। এটা শোনার পর জিয়াং শাও অবাক হয়ে যায় আর বলে, ওই পেশেন্টের ফাইল আপনার কাছে আছে, মানে ওনার কি রোগ হয়েছে আর ওনাকে কতটুকু মেডিসিন দিতে হবে প্রথমে চেক করে নিন। শ্যান বলে, ডক্টর তুমি না আমি তোমাকে যা করতে বলছি তাই করো, চুপচাপ যাও এখান থেকে। তো এইটা শোনার পর এখান থেকে জিয়াং শাও চলে যায় আর শ্যান মুসকি মুসকি হাসে যে এখন তোমাকে আর হসপিটালে কেউ রাখতে চাইবে না। জিয়াং শাও পেশেন্টের কাছে গিয়ে তাকে মেডিসিন দেয়, বাট একটু পরে জানতে পারে ওই পেশেন্টের অবস্থা খারাপ হতে শুরু করেছে। সবাই পেশেন্টের কাছে চলে যায়। এরপরে হসপিটালে বড় একটা মিটিং বসানো হয় জিয়াং শাওকে নিয়ে। বড় বড় ডক্টর জিয়াং শাওকে বলে, তুমি এখানে অনেক বছর ধরে নার্সিং এর কাজ করছো, তাহলে আজ কি হলো যে তুমি ভুল করে ওই পেশেন্টকে এত হাই লেভেলের মেডিসিন দিয়েছো, এটা করা একদমই ঠিক হয়নি। জানো এর জন্য আমরা ওই পেশেন্টকে হারিয়েও ফেলতে পারতাম, আর এই কারণে পেশেন্টের পুরো ফ্যামিলি আমাদের উপরে অনেক বেশি রেগে আছে। শ্যান সবার সামনে ভালো সেজে বলে, আপনারা এরকম ভাবে জিয়াং শাওকে দোষ দেবেন না, আমার মনে হয় জিয়াং শাও এটা ভুল করে করেছে। এই সময় জিয়াং শাও বলে, আমাকে পেশেন্টকে হাই মেডিসিন দেওয়ার জন্য শ্যানই অর্ডার দিয়েছে। শ্যান বলে, আমি একজন ডক্টর, আমি তোমাকে এত বড় ভুল করার কথা কেন বলবো। সবাই এখানে বিশ্বাস করছে না জিয়াং শাওকে। তখনই ভিতরে মিস্টার গু আর তার হেল্পার আসে। মিস্টার গু যেহেতু এই কোম্পানির বস, তাই তো সবাই তাড়াতাড়ি করে উঠে পড়ে মিস্টার গুকে সম্মান জানানোর জন্য। বড় ডক্টর বলে, বস কোনো প্রবলেম হয়েছে আমাদেরকে বলুন, কিন্তু মিস্টার গু তো এখানে সোজা জিজ্ঞাসা করে যে কি হয়েছে আমাকে বলো, মানে জিয়াং শাওকে জিজ্ঞাসা করছে। শ্যান বলে, আমি তোমাকে বলছি জিয়াং শাও কি করেছে। মিস্টার গু রেগে ওকে চুপ থাকতে বলে আর বলে, আমি তোমাকে নয় এখানে জিয়াং শাওকে জিজ্ঞাসা করেছি। জিয়াং শাও বলে, আসলে শ্যানই আমাকে বলেছিল ওই পেশেন্টকে হাই মেডিসিন দিতে, আর আমি এমনটাই করেছি, এই কারণে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। শ্যান বলে, আমি শ্যান ফ্যামিলির ডটার, আর আমি এত ভালোভাবে পড়াশোনা করে এখানে এসেছি, তাহলে তোমাকে এই কথা কেন বলবো। আমি কি জানি না পেশেন্টের কি হয়েছে। আমার কাছে পেশেন্টের সব রিপোর্ট ছিল, ভালো করেই জানতাম হাই মেডিসিন দিলে পেশেন্টের প্রবলেম হবে, তুমি আমার উপরে সব দোষ কেন দিচ্ছ। শ্যান যাই বলুক না কেন
এখানে মিস্টার গু শুধুমাত্র বিলিভ করবে জিয়াং শাওয়ের ওপরে। জিয়াং শাও বলে, বাট আমি তো ওই পেশেন্টকে হাই মেডিসিন দেইনি। এটা শুনে শ্যান রেগেছে আর বলে, আমি তোমাকে অর্ডার দিয়েছি ওনাকে হাই মেডিসিন দেওয়ার, তুমি কেন দাওনি? আর ওর এই কথার কারণেই সবার সামনে নিজেই ফেঁসে যায়, সবার সামনে ওর সত্যিটা চলে আসে, তাই তো মাথা নিচু করে বের হয়ে যায়। এরপর লাঞ্চের সময় ক্যান্টিনে বাকি নার্সরা বলে, আমাদের হসপিটাল বস অনেক বেশি রুড, উনি আসার পরে অনেকগুলো নার্সকে বের করে দিয়েছে, আর এখন তো ডক্টরদেরকেও এখান থেকে অন্য জায়গায় পাঠাচ্ছে, না জানি কবে আমাদের পালা চলে আসে। জিয়াংশা ওদের কথা শুনছে আর এখানকার খাবার দেখে, ওর কাছে খাবারগুলো কেন জানি ভালো লাগছে না। এদিকে খিদাও অনেক বেশি পেয়েছে, তখন এখানে হেল্পার আসে আর বলে, ম্যাডাম আপনার জন্য খাবার এনেছি। জিয়াংশাও তাড়াতাড়ি করে ওকে সাইডে নিয়ে যায় আর বলে, তুমি সবার সামনে আমাকে ম্যাডাম বলবে না, আমি এখানে আমার আইডেন্টি কাউকেই বলতে চাই না, আর এমনিতেই তুমি তো তোমার বসকে ভালো করেই জানো, আমাদের মাঝে কন্টাক্ট আছে। হেল্পার বলে, আমি বুঝতে পেরেছি, তবে বস আপনার জন্য নিজে এই খাবারগুলো প্যাকিং করেছে, আপনাকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, আপনি এই খাবারগুলো খেলে বস অনেক হ্যাপি হবে। জিয়াংশা ওই খাবারগুলো নিয়ে আসে আর ও খাবার খেতে বসে, দেখতে পায় সত্যি এই খাবারগুলো অনেকটাই বেশি টেস্টি। ও যখন খাবার খাওয়া শুরু করবে তখনই বাকি নার্স আসে আর বলে, জিয়াংশাও তোমার এই খাবারগুলো দেখে মনে হচ্ছে এগুলো অনেক বেশি টেস্টি আর দামি রেস্টুরেন্টের। জিয়াং শাও বলে, সেরকম কিছু না, ও তো এগুলো সস্তা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছে। একটা নার্স ওই খাবারের টিফিন বাটি দেখে আর বলে, এই বাটিগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে আর এগুলো চায়নাতে পাওয়া যায় না, স্পেশালি ইতালি থেকে এগুলো অর্ডার করা হয়, কারণ এগুলো হ্যান্ডমেড বাটি। কিন্তু জিয়াং শাও বলে, তোমাদের ভুল হচ্ছে, আমি এগুলো রাস্তায় থাকা সস্তা দোকান থেকে কিনেছি। এরপরে আবার একটা ছেলে জিয়াং শাওয়ের সাথে কথা বলতে আসে, ছেলেটা জিয়াং শাওয়ের ফ্রেন্ড, একই হসপিটালে জব করে। জিয়াং শাও ওর সাথে হেসে হেসে কথা বলছে। অন্যদিকে হেল্পারকে মিস্টার গো জিজ্ঞাসা করে, তুমি খাবারগুলো জিয়াং শাওকে দিয়েছো? আর ও খাবার দেখার পর কি বললো, কেমন লেগেছে খাবার? হেল্পার বলে, খাবারের সম্পর্কে মিসেস কিছুই বলেনি। এই জন্য মিস্টার গু নিজেই চলে আসে ক্যান্টিনে জিয়াং শাওয়ের সাথে দেখা করতে। জিয়াং শাও মিস্টার গুকে দেখে নর্মালি হাই হ্যালো বলে, মানে যেরকম ভাবে তারা বসের সাথে কথা বলে, ওই ছেলেটাও এখানে বসকে হাই বলে। আর এরপরে তো তারা একসাথে আবারও খাবার খাচ্ছে। জিয়াং শাও হঠাৎ করে কাশতে শুরু করে, তো মিস্টার গু আসে ওর হেল্প করতে, কিন্তু জিয়াং শাও দূরে চলে যায়, কারণ কাউকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। ওই ছেলেটা তখন জিয়াং শাওকে পানি এগিয়ে দেয়, জিয়াং শাও থ্যাংক ইউ বলে পানি খেতে নিচ্ছে। এইসব দেখে মিস্টার গের জেলাস ফিল হয় আর বলে, তুমি এখানে এতটা বেশি ক্লোজ ভাবে কিভাবে কথা বলতে পারো জিয়াং শাওয়ের সাথে? আর জিয়াং শাওয়ের কাছ থেকে দূরে থাকো, কারণ জিয়াং শাও আমার ওয়াইফ, আমি চাই না কোনো ছেলে আমার ওয়াইফের এত বেশি কাছে আসুক। ছেলেটা অবাক হয়ে যায় আর বলে, কি তোমরা দুজনে ম্যারিড? মিস্টার গু তো রেগে জিয়াং শাওকে কোলে উঠিয়ে ওখান থেকে নিয়ে যায়, জিয়াং শাওকে একটা চেয়ারে বসিয়ে দেয়, আর জেলাস ফিল করার কারণে এখানে জিয়াং শাওকে জোর করে কিস করতে থাকে। জিয়াং শাও তো মিস্টার গুকে দূরে সরাতেই ব্যস্ত। মিস্টার গু বলে, তুমি এটা কি করছো? আর ওই ছেলেটার সাথে এত বেশি হেসে হেসে কেন কথা বলছিলে? ওর সাথে তোমার কি সম্পর্ক? এখানে জিয়াং শাও বলে, ওই ছেলেটা আমার সিনিয়র, যার কারণে আমি শুধু ওনার সাথে একটু কথা বলছিলাম। বাট এখানে তো মিস্টার গু মনে মনে বলছে, এই মেয়েটা বারবার আমাকে শুধুমাত্র ড্রাগস দিতে থাকে যাতে করে ও আমার কাছে আসতে পারে, আর আমি বারবার ফেঁসে যাই। এরপরে দেখি জিয়াং শাওকে কাজ শেষ করে বাইরে আসলে ওর সাথে নিজের কাকির দেখা হয়। ওর কাকি কান্নাকাটি করে বলে, তুমি একবার তোমার চাচাকে দেখতে যাও, অনেক বেশি অসুস্থ, শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাচ্ছে, প্লিজ আমার সাথে বাড়িতে ফিরে চলো। জিয়াং শাও ওর কাকির এরকম কান্নাকাটি দেখে ইমোশনাল হয় আর যেতে রাজি হয়। বাট এই হাজব্যান্ড ওয়াইফ তো অন্য কিছুরই প্ল্যান করেছে, মানে তারা জিয়াং শাওকে এখানে নিয়ে আসার পর একজন মহিলার পাগল ছেলের সাথে জোর করে বিয়ে দেবে, আর ওনাদের কাছ থেকে অনেক বেশি টাকা নেবে জিয়াং শাওয়ের বদলে, বলতে গেলে জিয়াং শাওকে সেল করে দেবে। জিয়াং শাও এটা বুঝতে পারে, বাট এখান থেকে পালিয়ে যেতে পারে না, কারণ ওর কাকাকে কোথাও যেতে দেয় না। আর এই শয়তান লোকটা বলে যে আপনারা জিয়াং শাওকে নিলে অনেক বেশি লাভবান হবে, কারণ জিয়াং শাও একদম ফ্রেশ আর আপনাদের ছেলের জন্য অনেক বেশি ভালো হবে। অন্যদিকে হেল্পার এসে মিস্টার গুকে বলে, বস আমি তো আপনার ওয়াইফকে হসপিটালে কোথাও দেখতে পারছি না, আর এটাও জানতে পারলাম উনি বাড়িতে ফিরে যায়নি, বলতে গেলে 1 ঘন্টা থেকে উনি নিখোঁজ আছে, ওনাকে কোথাও দেখা যাচ্ছে না। মিস্টার গু চিন্তায় পড়ে যায় আর বলে, লোকেশন ট্র্যাক করো।
বাড়িতে জিয়াং শাওয়ের হাত বেঁধে রাখা হয়েছে। আর এখন রুম থেকে কাকা আর কাকি বের হয়ে যায়, ভিতরে শুধু পাগল ছেলে আর ওর মা থেকে যায়। পাগল ছেলেটা এখানে ভালো করে নিজের ড্রেসও খুলতে পারছে না। আর এখানে তো ওর মা ধরেই রেখেছে জিয়াং শাওকে, বলে আমি যদি একে ছেড়ে দেই তাহলে পালিয়ে যাবে, আর তুই তাড়াতাড়ি কর, কি করছিস এইসব। ছেলেকে দিয়ে যখন হচ্ছেই না তো নিজেই চলে যায় সাহায্য করতে। এই সুযোগে জিয়াং শাও ওই মহিলাটিকে জোরে ধাক্কা দেয় আর নিজে এখান থেকে পালানোর জন্য বাহিরে আসতে নেবে, তখনই মিস্টার গুয়ের সাথে ধাক্কা খায়। জিয়াং শাও এতটাই ভয় পেয়েছিল, মিস্টার গুকে জড়িয়ে ধরে আর বলে আমাকে প্লিজ বাঁচিয়ে নিন, আমাকে এখানে সেল করার জন্য নিয়ে এসেছে। মিস্টার গু আর কোনো কিছু না বলে সোজা ওকে নিজের কারে নিয়ে আসে। আর এখন কিন্তু জিয়াং শাওয়ের গলাতে ওই পেন্ডেন্ট নেই, মানে লকেট, যার কারণে মিস্টার গু আবারও ওর ওপরে অনেকটাই বেশি অবসেস হয়ে পড়ে, ওকে কিস করতে চলে যাচ্ছে আর বলে তুমি বারবার কেন আমাকে ড্রাগস দাও। জিয়াং শাও বলে আপনি আমার কাছ থেকে দূরে থাকুন, এখন আমার গলাতে ওই লকেট নেই, তাই আমার বডির স্মেল আপনাকে দুর্বল করে ফেলবে আর আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। মিস্টার গু বলে এইসব কি বলছো, এর মানে তুমি আমাকে ড্রাগস দাও না। জিয়াং শাও বলে না, বরং আমার তো এটা প্রবলেম, ছোটবেলা থেকে আমার বডি থেকে এরকম স্মেল বের হয়, যার কারণে যে কোনো ছেলে আমার উপরে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তখন এসে মিস্টার গু বুঝতে পারে ও আসলে ভুল বুঝেছে জিয়াং শাওকে। জিয়াং শাও এটাও বলে ও হার্ড ওয়ার্ক করে যত টাকা আর্ন করে সব ওর কাকা আর কাকি ওর কাছ থেকে ব্ল্যাকমেল করে কেড়ে নেয়, যার কারণে ওর আরো বেশি টাকার প্রয়োজন হয়। এইসব শোনার পর মিস্টার গু রেগে যায় আর বলে ওনাদের সাহস কিভাবে হয় তোমার কাছ থেকে জোর করে টাকা নেওয়ার, ওনাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। দেন এখানে কাকা আর কাকিকে ভালো একটা পানিশমেন্ট দেয় মিস্টার গু। জিয়াং শাও ওনাদের সাথে সব সম্পর্ক শেষ করে চলে আসে। বাড়িতে আসার পর মিস্টার গু আর জিয়াং শাও যখন একে অপরকে কিস করতেই নেবে, কারণ এখন তো নিজেদের ভিতরে যে ভুল বোঝাবুঝি ছিল ওটা শেষ হয়েছে। বাট এই সময় গ্র্যান্ডমা ওদেরকে ডিস্টার্ব করে আর বলে জিয়াং শাও তুমি ফিরে এসেছো, আমি অনেক হ্যাপি হয়েছি। আর গ্র্যান্ডমা তো এখানে ওকে একটা সুন্দর নেকলেসও গিফট করে, বলে এটা তোমাকে এখন থেকে সাহায্য করবে আর তোমরা এখন সময় কাটাও, আমি চলে যাচ্ছি আর ডিস্টার্ব করবো না। এটা বলে গ্র্যান্ডমা চলে যায়। মিস্টার গু আর জিয়াং শাও অনেকটাই বেশি হ্যাপি, এখন আবারও তারা দুজনে একে অপরকে কিস করে। এরপরে কিছু মাস পার হয়ে যায় আর এখন তো একদম সময় কাছে চলে এসেছে জিয়াং শাওয়ের ডেলিভারির। এখানে মিস্টার গু সবসময় জিয়াং শাওয়ের অনেক বেশি কেয়ার করে। তখন হঠাৎ করে জিয়াং শাওয়ের পেটে ব্যথা করতে শুরু করে, মিস্টার গু চিৎকার করে তাড়াতাড়ি করে কার বের করতে বলে। জিয়াং শাওকে হসপিটালে নিয়ে আসা হয়, তারা সবাই অনেক ভয় পাচ্ছে। গ্র্যান্ড মাতা প্রে করতে থাকে যেন বেবি আর জিয়াং শাও তারা দুজনেই সুস্থ থাকে। জিয়াং শাও অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, কারণ এটা ওর ফার্স্ট টাইম, নিজেও ভয় পাচ্ছে। জিয়াং শাওকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় আর বাইরে সবাই পে করছে। কিছুক্ষণ পরে জিয়াং শাওকে দেখে অজ্ঞান অবস্থায় আছে আর ওর সাথে এখানে গ্র্যান্ডমা আর মিস্টার গু আছে। জিয়াং শাওয়ের জ্ঞান ফিরে আসলে প্রথমেই জানতে চায় যে তার বেবি কেমন আছে। গ্র্যান্ডমা আর মিস্টার গু জানায় চিন্তা করা, বেবিটা অনেক বেশি ভালো আছে। এরপর ওরা বেবিদেরকে নিয়ে বাড়িতে চলে আসে আর জিয়াং শাও সবগুলো বেবিকে সুস্থ দেখে অনেক বেশি হ্যাপি হয়, এখন ও বেবিদের সাথে বেশি সময় কাটায়। তখনই মিস্টার গু এসে জিয়াং শাওকে বলে বেবি হওয়ার পর থেকে তুমি তো আমাকে ভুলে গিয়েছো, আমার দিকে আর ফিরেও তাকাও না। জিয়াং শাও বলে এরকম কিছুই না, আমি তো তোমাকে অনেক বেশি লাইক করি। মিস্টার গু জিয়াং শাওকে কোলে উঠিয়ে নেয়। তাদের দুজনের এই কিউট একটা ফ্যামিলির সাথে আজকের ড্রামাটার এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই।